এবং কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্কের যে ব্যবধান এটা কিন্তু খুব সামান্য হয়। চলো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে দেখবে অ্যাডভান্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস এআই কম্পারেটিভ। আমি তোমাদের ইন্দ্রামন স্যার। দেখো আজ আমরা চলে এসেছি আলোর প্রতিসরণ বা রিফ্রাকশন অফ লাইট নিয়ে। ওকে, তো চলো জাস্ট আমরা দেখে নেব আলোর প্রতিসরণ বা ব্যাপারটা কি। দেখো বলছে আলোর প্রতিসরণ বলতে বলছে যখন আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করবে তখন আলোক রশ্মির গতির যে অভিমুখ পরিবর্তন হয় তাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। ওকে, দেখতে পাচ্ছ আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে এসে প্রবেশ করছে এবং প্রবেশ করার পরে ভাবে দেখো আলোর যে গতিমুখ বা গতিবেগ মানে তার যে অভিমুখটা যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি আলোর প্রতিসরণ বা রিফ্রাকশন অফ লাইট। ঠিক আছে, এবার দেখো এই যে গতি মানে তার যে অভিমুখটা যে চেঞ্জ হচ্ছে তার কারণটা কি, চলো জাস্ট আমরা এখানে দেখে নেব। কারণটা হচ্ছে দেখো আলো যখন শূন্য মাধ্যমে চলে, আলো যখন ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যমে চলে বা এয়ারে চলে বা বায়ুতে চলে তখন আলোর স্পিড হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা সমস্ত আলোর গতিবেগ। এবার যখনই তারা মাধ্যম চেঞ্জ করবে, যখনই আলো মাধ্যম চেঞ্জ করবে তখন অ্যাকচুয়ালি এই যে আলোর যেটা আমরা সাদা আলোর মূল উপাদান ভিভ গিয়র, এই 7টা আলোর গতিবেগ ভিন্ন হয়ে যায়। 7টা আলোর গতিবেগ ভিন্ন হয়ে যাওয়ার জন্য দেখতে পাবো আমাদের যে কোনো আলোর গতিবেগ বেড়ে গেছে, কোনো আলোর গতিবেগ কমে গেছে, যার পরে তাদের কিন্তু মানে এই যে আমাদের প্রতিসরণের শুরু হয় সেখান থেকে কিন্তু আমাদের প্রতিসরণের গল্পটা চলে আসে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো যে মাধ্যমে আলো কম বেগে চলে তাকে আমরা বলবো মানে ঘন মাধ্যম, এবং যে মাধ্যমে আলো খুব দ্রুত চলে তাদেরকে আমরা বলবো লঘু মাধ্যম। বলছে স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে আলোক রশ্মি সবসময় কিন্তু তোমার সরলরেখায় চলবে, কারণ দেখো সেখানে কোনো মাধ্যম চেঞ্জ হচ্ছে না। আর প্রতিসরণ মানে মাধ্যম চেঞ্জ হওয়া, প্রতিসরণ বা রিফ্রাকশন মানে হচ্ছে মিডিয়াম মানে মাধ্যম মাস্ট বি চেঞ্জড, মাধ্যম চেঞ্জ হতেই হবে। ঠিক আছে, রিফ্রাকশনে মাধ্যম কিন্তু চেঞ্জ হতেই হবে, মানে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোকে যেতেই হবে। ওকে, এবার যদিও তো এক্সেপশন আছে, যা হোক আমরা সেটা পরে দেখবো, কিন্তু রিফ্রাকশন মানে তোমাকে সাধারণত মনে রাখবে রিফ্রাকশন মানে মাধ্যম চেঞ্জ হতেই হবে, এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যেতেই হবে আলোকে। ঠিক আছে, এবার দেখো আলো যখন শূন্য মাধ্যমে চলছে তখন কিন্তু দেখবে তখন তারা সবাই সরল রেখায় চলবে, কারণ তাদের সবার স্পিড সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু যখন আলোক রশ্মি যেতে যেতে হঠাৎ তারা মাধ্যম চেঞ্জ করলো তখন এক মাধ্যমে মানে মাধ্যম যে চেঞ্জ করার পর তাদের আলোর গতিবেগ মানে বিভিন্ন আলোর গতিবেগ বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, তার ফলে দেখবে যে তোমার আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এসে পড়বে তখন দেখবে যে ওই মাধ্যমের মধ্যে কিছু আলো প্রবেশ করবে, আবর্তিত হলে আলোক রশ্মি কিছু অংশ মানে যে মাধ্যমে আসবে সেই মাধ্যমে ফিরে যাবে, এবং বাকি অংশ মানে বেশিরভাগটাই কিন্তু অন্য মাধ্যমে প্রবেশ করছে। এবং দুই মাধ্যমে বিভেদ তলে আলোক রশ্মি তীর্যকভাবে আপর্তিত হলে দ্বিতীয় মাধ্যমে প্রবেশের সময় রশ্মির গতির যে অভিমুখ ঘটবে, মানে শূন্য মাধ্যমে আলো যে বেগে চলছিল হয়তো ওই মাধ্যমে আলোর বেগ আরো কম হবে, কারণ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে বেশি হয়। ওই মাধ্যমে যে মাধ্যমে প্রবেশ করবে সেই মাধ্যমে আলোর গতিবেগ সব থেকে কম হবে, মানে সেই মাধ্যমে অ্যাটলিস্ট আলোর গতিবেগ শূন্য মাধ্যমের থেকে কম হচ্ছে। এর ফলে তার যে গতির যে অভিমুখটা যে চেঞ্জ হবে সেটাই হচ্ছে আমাদের রিফ্রাকশন। এবং মনে রাখবে যে বা প্রতিসরণের মূল কারণ হলো বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ বিভিন্ন হওয়া। তাহলে প্রতিসরণের মূল কারণ হচ্ছে আলোর গতিবেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হচ্ছে, এটাই প্রতিসরণের মূল কারণ। ওকে, তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সমান ছিল মানে সবাই সমান, যেই তারা মাধ্যম চেঞ্জ করছে বিভিন্ন আলোর গতিবেগ বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, যার ফলে কিন্তু আলো তারা কিন্তু তাদের অভিমুখে পরিবর্তন হচ্ছে, তাদের অভিমুখটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যার জন্য আমরা দেখতে পাবো, যার জন্য আমরা কিন্তু এই প্রতিসরণ দেখতে পাবো। ঠিক আছে,
তো নেক্সট আমরা দেখে নিই যে যদি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে পড়ে, মানে ধরো মনে করো আলোক রশ্মি তোমার বায়ু থেকে, মানে এয়ার থেকে তোমার কোথায় যাচ্ছে, বায়ু থেকে ধরো মনে করো তোমার এখানে যে ওয়াটারে যাচ্ছে। ওকে, তো দেখো বায়ুর মাধ্যমে আলোর গতিবেগ একরকম ছিল, বায়ুর মাধ্যমে আলোর গতিবেগ এক, মানে এখানে যেটা ইনসিডেন্ট মানে কি আমাদের আপতিত কোণকে আমরা ইনসিডেন্ট বলছি, এটা আমাদের নর্মাল। তাহলে দেখো হিসাব মতো আলোকে এই পথে, তাকে হিসাব মতো এই পথে যাওয়া উচিত ছিল, এই পথে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল আলো এই পথে যাবে না, আলো অন্য পথে যাবে। কারণ দেখো বায়ুতে আলোর গতিবেগ একরকম, সেই তুলনায় জলে আলোর গতিবেগ কম। তাহলে কি হচ্ছে, বায়ুতে যেই স্পিডে আসছিল জলের মধ্যে আলো সেই স্পিডে যেতে পারবে না, সে কি করবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে, অবিলম্বের দিকে বেঁকে যাচ্ছে। কারণ কি, বিকজ স্পিড অফ লাইট মানে আলোর গতিবেগ, স্পিড অফ লাইট ইজ গ্রেটার ইন এয়ার দেন ওয়াটার, মানে কি জলের থেকে তোমার কিন্তু বায়ুতে আলোর গতিবেগটা বেশি। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, রেফ্রাকশন যে কোনটা তাকে আমরা আর বলবো। এবং আলো যদি তোমার লাইটার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায়, আলো যদি লাইটার থেকে ডেন্সার মিডিয়ামে যায়, তাহলে কি হবে, তোমার কিন্তু যেটা হবে কি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল গ্রেটার দেন রেফ্রাক্টেড অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল গ্রেটার দেন আপতিত কোণ কিন্তু প্রতিসরণ কোণের থেকে বেশি হবে, আপতিত কোণ প্রতিসরণ কোণের থেকে বেশি হবে। এবং অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে চ্যুতি কোণ যেটা হবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা আলোক চ্যুতি যেটা হবে, যেটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, ডেল্টা দিয়ে প্রকাশ করি, সেটা কত হবে, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হবে কিন্তু আমাদের মোটামুটি আই মাইনাস আর, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, আই মাইনাস আর। ওকে, দেখো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে, যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে তখন কি হবে, আলোর কিন্তু তোমার দেখতে পাবো যে তোমার কিন্তু আপতন কোণ যেটা, সেটা কিন্তু প্রতিসরণ কোণ থেকে অনেক বড় হবে। এবং আলো কিন্তু কি হচ্ছে, ঘন মাধ্যমের লঘু মাধ্যমের তুলনায় আলো মাধ্যমে মানে ঘন মাধ্যমে আলোর গতিবেগ কম হওয়ার জন্য, বা সে কিন্তু কি করছে, অবিলম্বের দিকে আলো কিন্তু ঘন মাধ্যমে অবিলম্বের দিকে বেঁকে যাবে। ঠিক আছে, এই জন্য কিন্তু প্রতিসরণ কোণটা কিন্তু এখানে ছোট হবে বা কম হবে। ওকে, চলো নেক্সট আমরা দেখে নেব, আলো যদি তোমার ঘন মাধ্যম থেকে তোমার লঘু মাধ্যমে যায়। ঠিক আছে, আলো যদি আমরা দেখবো ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায়, এবার দেখো কেসটা অন্য অন্য হবে। আলো যদি আমাদের ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, মানে কি ওয়াটার থেকে যদি আমাদের এয়ারে যায় আলো, তাহলে কেসটা কি হচ্ছে, দেখো আলো দেখো ওয়াটার মিডিয়ামে এসে পড়লো, তাহলে এখানে একটা কোণ নিয়ে পড়েছে, যেটাকে আমরা আই দিয়ে বোঝাচ্ছি, আলো এসে পড়েছে। এবার দেখো তাহলে হিসাব মতো আলোর এই পথে যাওয়া উচিত ছিল, কিন্তু বাট এখানে কি হচ্ছে দেখো, ঘন মাধ্যমের তুলনায় আমাদের কিন্তু লঘু মাধ্যমে আলোর গতিবেগটা বেশি। ওই জন্য কি করবো, আলোর গতিবেগটা বেশি হওয়ার জন্য এই লঘু মাধ্যমে আলো যখন পড়বে বা এই বিবেক তলে যখন আলো এসে পড়বে, তখন দেখা যাবে আলোটা কিন্তু তোমার কি হচ্ছে, এই যে তার অবিলম্ব থেকে অনেকটা দূরে বেঁকে যাবে, অনেকটা দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আলো যখন ডেন্সার থেকে আমাদের লাইটার মিডিয়ামে আসছে, ডেন্সার থেকে লাইটার মিডিয়ামে যখন যখন আসছে, তখন কি কি হচ্ছে, তখন দেখবো আমরা সেখানে কি হবে যে, এবং এই যে কোণটা হবে, এই যে কোণটা হবে, সেই কোণটাকে হলো রেফ্রাক্টেড অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ। এবং আলো যখন ডেন্সার থেকে লাইটার মিডিয়ামে আসবে তখন কি হবে, তখন দেখবো যে রেফ্রাক্টেড যে অ্যাঙ্গেলটা ইজ গ্রেটার দ্যান ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রেফ্রাক্টেড অ্যাঙ্গেল ইজ গ্রেটার দ্যান ইনসিডেন্ট অ্যাঙ্গেল। কারণ কারণ এখানে যেটা হবে, এখানে অবশ্যই প্রতিসৃত কোণটা কিন্তু আমাদের যেটা আপতিত কোণ তার থেকে বেশি হবে, কারণ তোমার ঘন মাধ্যমের তুলনায় লঘু মাধ্যমে আলোর গতিবেগটা বেশি। এবং এখানে যেটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যেটা বিচ্যুতি কোণ যেটা হবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটা কি হবে, এটা হবে ডেল্টা সমান ডেল্টা সমান যেটা হবে সেটা হচ্ছে আর মানে প্রতিসৃত রশ্মি মাইনাস আপতিত রশ্মি। ঠিক আছে,
তো দেখো এটার ছবিটা এরকম দেখতে হয়, ঠিক আছে, জাস্ট এখানে আরো ভালো করে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ওয়াটার মিডিয়াম, আর এটা হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, ঠিক আছে। মনে রাখবে প্রতিসরণ মানে আলোর গতিবেগটাই মূল কথা, আলোর গতিবেগের জন্যই কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে, মানে এই প্রতিসরণগুলো হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো আসবো লস অফ রিফ্লেকশন বা প্রতিসরণের সূত্র বলি। দেখো এই সূত্র হচ্ছে ফার্স্ট যে সূত্রটা সেটা হচ্ছে কি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব সবাই একই সমতলে থাকবে, ঠিক আছে। মানে এই যে কেসটা, এই যে আলো এসে পড়ছে, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অবিলম্ব সবাই একই সমতলে আছে, ঠিক আছে। নেক্সট দেখা বলছে দ্বিতীয় সূত্র বলছে যে কোনো দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন আই বাই প্রতিসরণ কোণের সাইন, এটা সমান সমান মিউ বা কনস্ট্যান্ট, এটা মিউ বা কনস্ট্যান্ট। তাহলে কি বলছে যে কোনো দুটি নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হবে, যাকে আমরা বলবো স্নেলস ল, যাকে আমরা বলবো স্নেলস ল, এটাকে আমরা স্নেলের সূত্র বলতে পারি, ঠিক আছে। দেখো সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ সমান ধ্রুবক, ঠিক আছে। এবং এখানে মিউকে প্রথম মাধ্যমের তুলনায় দ্বিতীয় মাধ্যমের আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রেফ্রাক্টিভ ইন্ডেক্স বলতে পারি, রেফ্রাক্টিভ ইন্ডেক্স বলতে পারি, রেফ্রাক্টিভ ইন্ডেক্স কিন্তু আমরা এটাকে বলছি, ঠিক আছে। নেক্সট দেখো আসবো যেটা, সেটা হলো আমাদের এই যে দেখবে এখানে এই ছবি, এখানে ইনসিডেন্ট আলো এসে পড়ছে, এটা আমাদের প্রতিসৃত রশ্মি, ঠিক আছে। তো সবাই একই বিন্দুতে আছে, এটা ফার্স্ট পয়েন্টকে প্রুভ করছে। নেক্সট দেখো আসবো আমরা অ্যাবসলিউট রেফ্রাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরাঙ্ক। বলছে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে এসে কোনো মাধ্যমে প্রতিসৃত হলে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের যে ওই মাধ্যমে প্রতিসরাঙ্ককে আমরা পরম প্রতিসরাঙ্ক বা তোমার অ্যাবসলিউট রেফ্রাক্টিভ ইন্ডেক্স বলবো, যেটাকে আমরা বলছিলাম মিউ। মিউ মানে কি, তোমার শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং যে কোনো মাধ্যমে আলোর গতিবেগের যে অনুপাতটা তাকে আমরা বলবো মিউ। এবং এই মিউ একটা একক বিহীন রাশি, কারণ দেখো দুটোই সেম রাশির আমাদের অনুপাত, তো এটা অবশ্যই একক বিহীন হবে এবং এটা একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি, ওকে। নেক্সট দেখো এক্সাম্পল দেওয়া আছে এখানে একটা, বলছে জলের পরম প্রতিসরাঙ্ক 4/3 বলতে বোঝায় শূন্য মাধ্যমের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3, ঠিক আছে। মানে কি, যে মিউ বা রেফ্রাক্টিভ ইন্ডেক্স বলতে আমরা বুঝবো যে মানে শূন্য মাধ্যমে আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে এসে যে কোনো মাধ্যমে প্রতিসৃত হলে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক হবে তাকে আমরা বলবো মাধ্যমটির পরম প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এবং কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এবং বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্কের যে ব্যবধান এটা কিন্তু খুব সামান্য হয়, এই কারণে বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়, ঠিক আছে। এবং এটা একটা একক বিহীন রাশি, কারণ দুটোই সেম রাশির অনুপাত, তো একক বিহীন অবশ্যই হবে। এবং এই যে রাশিটা সেটা কিন্তু অবশ্যই একটা স্কেলার রাশিও বটে, ওকে, যার শুধুমাত্র ভ্যালু আছে কিন্তু কোনো রকমের তার দিক নেই। নেক্সট দেখো কিছু পদার্থের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে, হীরক বা হিরে 2.42, ফ্লিন্ট কাচ 1.53 থেকে 1.96 হয়, ক্রাউন কাচ 1.48 থেকে 1.6 হবে, জল 1.33, কার্বন ডাইঅক্সাইড 1.004, নেক্সট দেখবে হাইড্রোজেন 1.01, মোম 1.44, নেক্সট বায়ু 1.0029, নেক্সট ক্লোরোফর্ম 1.45, ইথানল 1.37, বরফ 1.31, কার্বন ডাইঅক্সাইড 1.63, বেনজিন 1.50 হবে, গ্লিসারিন 1.47, টারপিন তেল 1.47, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিছু পদার্থের অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাদের মনে রাখতে হয়, কারণ যে কোনো মুহূর্তে আমাদের পরীক্ষায় দিতে পারে, তো এগুলো একটু মনে রাখবে।
নেক্সট দেখো আসবো যেটা আমরা, সেটা হচ্ছে আমাদের এই যে প্রতিসরাঙ্কের মান অ্যাকচুয়ালি মানে আপতিত আলোর বর্ণের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে তোমার প্রথম ও দ্বিতীয় মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে। দেখবো আমরা যার যত ডেনসিটি বেশি তার কিন্তু প্রতিসরাঙ্ক তত বেশি হবে, ঠিক আছে। আর আপতিত মানে দেখবে যে তোমার এই প্রতিসরাঙ্কের সাথে মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে আমাদের কিন্তু অবশ্যই আমাদের যেটা আমাদের ওয়েভলেন্থে কিন্তু একটা ব্যস্ত সম্পর্ক আছে, ঠিক আছে। দেখবে লাল আলোর প্রতিসরাঙ্ক সব থেকে কম হয় এবং বেগুনি আলোর কিন্তু প্রতিসরাঙ্ক সব থেকে বেশি হয়, ঠিক আছে। তাহলে প্রতিসরাঙ্কের মান কিন্তু আপতিত আলোর বর্ণের উপরে এবং প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। নেক্সট দেখবে উষ্ণতার সঙ্গে প্রতিসরাঙ্কের পরিবর্তন, বলছে গ্যাসীয়, তরল এবং কঠিন পদার্থের উষ্ণতা পরিবর্তনে প্রতিসরাঙ্কের মান পরিবর্তিত হয়। সাধারণত মাধ্যমের তাপমাত্রা বাড়লে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কমে এবং কঠিন পদার্থ এই পরিবর্তন সামান্য হলেও তরল বা বিশেষ করে গ্যাসীয় মাধ্যমে এই পরিবর্তন উল্লেখযোগ্য হয়। দেখো যখনই তোমার মাধ্যমগুলোর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে মানে মাধ্যমের ডেনসিটি কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, আর ডেনসিটি চেঞ্জ হওয়া মানে কিন্তু অবশ্যই যেটা আমাদের আলোর যে গতিবেগ সেটা কিন্তু চেঞ্জ হবে এবং এর ফলে কিন্তু আমাদের প্রতিসরাঙ্কটাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। যখনই তোমার কিন্তু মাধ্যমের টেম্পারেচার ইনক্রিজ করছে, টেম্পারেচার ইনক্রিজ করা মানে কিন্তু তোমার ডেনসিটি ইনক্রিজ করবে, ডেনসিটি তোমার চেঞ্জ হবে, ডেনসিটি চেঞ্জ হওয়া মানে কিন্তু মাধ্যমের তোমার কিন্তু প্রতিসরাঙ্কটাও কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে দেখো আমাদের আসবো সেটা হচ্ছে ভেরিয়েশন রিফ্র্যাক্টিং উইথ কালার অফ লাইট। দেখো বিভিন্ন আলোর সঙ্গে মানে আলোর বর্ণের সঙ্গে প্রতিসরাঙ্কের পরিবর্তন, ঠিক আছে। দেখো যে শূন্য বা বায়ু মাধ্যমে প্রত্যেকটা আলোর বেগ যদি সমান হলেও কোনো মাধ্যমে গেলে আলোর বেগ বিভিন্ন রকম হয়ে যায়, ঠিক আছে। দেখে কোনো নির্দিষ্ট মাধ্যমে লাল বর্ণের আলোর বেগ সব থেকে বেশি, মানে লাল আলোর ওয়েভলেন্থ সব থেকে বেশি হয় এবং বেগুনি বর্ণের আলোর বেগ কিন্তু সব থেকে কম হয়, ঠিক আছে। এবং এই দুটো কালার মানে এই দুটো কালারের মানে মাঝখানে কিন্তু বাকি কালারগুলো অবস্থান করছে। তো প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে তোমার কিন্তু এই আমাদের প্রতিসরাঙ্ক কিন্তু ভিন্ন ভিন্ন হবে এবং এখানে মনে রাখবে যে আলোর ওয়েভলেন্থ বা যার বেগ যত বেশি তার প্রতিসরাঙ্ক কিন্তু তত কম হবে। ওই জন্য লাল আলোর প্রতিসরাঙ্ক সব থেকে কম হয় এবং বেগুনি আলোর প্রতিসরাঙ্ক কিন্তু সব থেকে বেশি হচ্ছে, ঠিক আছে। এবং এখানে দেখবে কোনো মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক উল্লেখ করার সময় যদি আলোর বর্ণ যদি উল্লেখ করা না থাকে তাহলে বুঝতে হবে যে হলুদ বর্ণকে বোঝাচ্ছে বা ইয়েলো লাইটকে বোঝাচ্ছে, কারণ কি ইয়েলো লাইটের প্রতিসরাঙ্ক দুটোর অ্যাভারেজ, ওকে, ওই জন্য ইয়েলো লাইটকে কিন্তু এটাকে বোঝানো হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আলোর যদি ওয়েভলেন্থ বৃদ্ধি পায় তাহলে অবশ্যই কিন্তু প্রতিসরাঙ্ক কিন্তু কমে যাবে, লাল আলোর প্রতিসরাঙ্ক সব থেকে কম হয় এবং বেগুনি আলোর প্রতিসরাঙ্ক কিন্তু সব থেকে বেশি এবং বাকিগুলো মাঝখানে মিডিলে অবস্থান করছে, ঠিক আছে। চলো নেক্সট আসবো আমরা যেটা প্রতিসরণের কয়েকটি এক্সাম্পল। দেখো ফার্স্ট এক্সাম্পল দেখবে যে তুমি যদি একটা গ্লাস বা একটা পাত্রের মধ্যে তুমি যদি একটা পেন্সিল বা একটা লাঠিকে যদি তুমি ডুবিয়ে দাও দেখবে তাকে কিন্তু আংশিক দেখতে পাবে বা বাঁকা অবস্থা দেখতে পাবে, কারণ এটা বায়ুর প্রতিসরাঙ্কের জন্য। চলো নেক্সট আমরা ছবিটা দিয়ে বুঝি জিনিসটা। ছবিটা দেখো, ধরো তুমি দেখছো বায়ু মিডিয়াম থেকে মানে বায়ু থেকে দেখছো এবং পেন্সিল বা যেটা স্টিক সেটা কিন্তু আছে দেখো তোমার গ্লাসের মধ্যে মানে ওয়াটারের মধ্যে, ওকে। তো দেখো এখানে কি হচ্ছে যেটা অবশ্যই তোমার এখানে এটা বিভেদ তল যদি এটা হয় দেখো এটা অবশ্যই ইনসিডেন্ট মানে তোমার এটা অবশ্যই ইনসিডেন্ট লাইট হবে, ঠিক আছে। মানে তোমার কিন্তু কি হচ্ছে অ্যাকচুয়ালি তুমি এই পাশ থেকে দেখছো দেখে তাহলে হিসেব মতো তার এই পাশে দেখা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, কিন্তু দেখবে সেখানে আলটিমেটলি তোমার কিন্তু যেহেতু তুমি আলোটা আমাদের মানে কি হচ্ছে যে তোমার কিন্তু যেহেতু আলোটা ঘনমাধ্যম মানে জল থেকে আসছে, যেহেতু আলোটা আমাদের ঘনমাধ্যম বা জল থেকে আসছে ওই জন্য তুমি দেখছো লঘু মাধ্যম থেকে, ওই জন্য কি হবে সে কিন্তু অবিলম্ব থেকে দূরে সরে যাবে। কারণ তুমি দেখো তুমি এখানে অ্যাকচুয়ালি বস্তুটা আছে হচ্ছে এখানে মানে এটা আমাদের ঘনমাধ্যম, তুমি দেখছো বায়ু থেকে, তাহলে এটা আমাদের বিভেদ তল, তাহলে হিসেব মতো কি আলো তাহলে আমাদের এইভাবে এসে পড়ছে, আলোটা আমাদের এইভাবে এসে পড়ছে, কিন্তু দেখো তাহলে আলোটা যাওয়া উচিত ছিল এইভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু দেখো যেহেতু তোমার বায়ু মাধ্যমে আলোর গতি মানে অ্যাকচুয়ালি ঘনমাধ্যমের থেকে বেশি হওয়ার জন্য সে কিন্তু বিভেদ মানে অনুভূমি থেকে মানে অভিমুখ থেকে দূরে সরে যাচ্ছে বা অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, ওই জন্য তাকে আমরা কিন্তু এবার দেখে এই যে বাঁকা পথটা সেটা তো আর মানুষের চোখের পক্ষে তো দেখা সম্ভব না, এই বাঁকা পথটা
এই বাঁকা যে অঞ্চলটা সেটা তো মানুষের চোখের পক্ষে দেখা সম্ভব না, ওই জন্য মানুষ কি করবে, মানুষের চোখ এই পথ থেকে সোজা দেখবে, ওই জন্য অ্যাকচুয়ালি তার মানে পেন্সিল বা লাঠির যেটা পজিশন তার থেকে সে ওপরে দেখবে বা বাঁকা দেখবে, সেটাই তাকে এখানে বলা আছে। বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যে তোমার এখানে বলা হচ্ছে দেখবে যে যখন একটি সোজা লাঠি বা পেন্সিল তির্যকভাবে আলো জলে ডুবানো হয় তখন জলের নিচে অংশ থেকে আলোক রশ্মিগুলো তোমার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাই অবিলম্ব থেকে দূরে সরে যায়। এর কারণ কি, লঘু মাধ্যমে আলোর গতিবেগটা বেশি ঘন মাধ্যমের তুলনায়। বলছে এর ফলে লাঠির জলের নিচের প্রতিটি অংশ তার প্রকৃত অবস্থানের চেয়ে একটু ওপরে অবস্থান করছে বলে মনে হয়, তাই লাঠিটি জলের পৃষ্ঠে বাঁকা বা ভাঙা দেখায়। ঠিক আছে, তাহলে এখানে এই ছবিটা নিয়ে বুঝবে, ছবিটা তাহলে ভালো বুঝে যাবে। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমরা সেকেন্ড এক্সাম্পল দেখবো, যেটা জলে ডুবানো মুদ্রার আপাত অবস্থান। দেখবে যখন তুমি জলের মধ্যে কোনো মুদ্রাকে ডুবিয়ে দিচ্ছ প্রথমে তুমি ভালো করে তাকে দেখতে পাবে না, ঠিক আছে, বা মুদ্রাটি পাত্রের আড়ালে বা দেওয়ালের আড়ালে কিন্তু ঢাকা পড়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তুমি যেই ওই পাত্রের মধ্যে জল দিলে তখন দেখবে মুদ্রাটা কিন্তু তোমরা দেখতে পাবে, কারণ এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য হবে। কারণ দেখো মুদ্রা থেকে আগত আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসবে। ধরো মনে করো সাপোজ এখানে মুদ্রাটা আছে, ধরো এখানে তোমার মুদ্রাটা এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের তোমার ঘনমাধ্যম, এটা হচ্ছে আমাদের ওয়াটার, মানে এটা ঘনমাধ্যম। তাহলে দেখো আলো এখান থেকে যাচ্ছিল, ঠিক আছে, এই বিবেতা তুমি এখানে দেখছো, তাহলে এই বিবেতল আলো এখান থেকে যাচ্ছিল, যে সে কিন্তু কি হচ্ছে, সে কিন্তু আলটিমেটলি আমাদের যেটা হবে সেটা হলো যে তোমার কিন্তু যেহেতু ঘনমাধ্যমের তুলনায় লঘু মাধ্যমে আলোর গতিবেগটা বেশি, ওই জন্য দেখো এই মানুষের চোখের পক্ষে এই যে বাঁকা পথটা কভার করা কখনোই সম্ভব নয়। ওই জন্য সে কি করবে, সে কিন্তু অ্যাকচুয়ালি এই যে কয়েনটা যেখানে আছে তার থেকে সে কিন্তু কিছুটা উপরে দেখতে পাবে, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, এই যে একটি পাত্রের মধ্যে একটি মুদ্রা এমনভাবে রাখা হলো যেন মুদ্রাটি পাত্রের দেয়ালে আড়ালে ঢাকা পড়ে যায়। এই অবস্থায় চোখে একই জায়গায় রেখে পাত্রকে যদি জলপূর্ণ করো তাহলে অবশ্যই মুদ্রাটি তুমি দেখতে পাবে। এবার বলছে এটি আলোর প্রতিসরণের কারণে হচ্ছে, কারণ মুদ্রা থেকে নির্গত আলোক রশ্মি যখন জল থেকে বায়ুতে প্রবেশ করে, মানে ঘন থেকে লঘু মাধ্যমে প্রবেশ করছে, তখন তা অবিলম্ব থেকে দূরে সরে যায়, এবং যার ফলে কি হচ্ছে, যার ফলে কিন্তু তোমার মুদ্রার যে অ্যাকচুয়াল যে অবস্থান তুমি তার থেকে আরো ওপরে তাকে তুমি দেখতে পাবে। ঠিক আছে, ফলে আগে যে মুদ্রাটি তোমার আড়ালে লুকিয়ে ছিল এখন সেটি দৃশ্যমান হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে দেখবে অ্যাডভান্স তোমার মানে আগাম সূর্যোদয় এবং সূর্যাস্ত। ঠিক আছে, আগাম সূর্যোদয় এবং সূর্যাস্ত। দেখো অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে, দেখো এখানে যেটা কি হয় কেসটা, দেখো আমরা জানি পৃথিবী থেকে যত আমরা উপরে উঠবো তত কিন্তু আমাদের অ্যাটমসফিয়ার যে লেয়ারগুলো তার ঘনত্ব কিন্তু কমতে থাকছে, এবং ঘনত্ব কমতে থাকার জন্য আমাদের ওপরে পজিশনটা হয়ে যায় হচ্ছে আমাদের অবভিয়াসলি তোমার যেটা ওয়ার্ক মানে নিম্ন ঘনত্বের মানে লাইটার মিডিয়াম হিসেবে কাজ করবে, এবং যত আমরা পৃথিবীর কাছে আসবো তত কিন্তু আমাদের এই যে লেয়ার অ্যাটমসফিয়ার যে লেয়ারগুলো তাদের কিন্তু তোমার ডেন্সিটি বৃদ্ধি পেতে তারা কিন্তু এখানে তোমার কিন্তু যেটা মানে তোমার মানে যেটা হচ্ছে আমাদের ঘনমাধ্যম হিসেবে তারা কিন্তু কাজ করবে। এবার দেখো সূর্য থেকে যখন আলো এসে পৌঁছাচ্ছে পৃথিবীতে মানুষের চোখে, তখন দেখো তাকে কিন্তু লাইটার মিডিয়াম পেরিয়ে তাকে কিন্তু ঘনমাধ্যমে প্রবেশ করতে হচ্ছে, বা তোমার কিন্তু তোমার যেটা হচ্ছে আমাদের ঘনমাধ্যমে প্রবেশ করতে হচ্ছে। ঠিক আছে, এবার তুমি দেখো তাহলে আমরা জানি যে তোমার যেটা হচ্ছে আমাদের মানে লঘু মাধ্যমের তুলনায় ঘনমাধ্যমে আলোর গতিবেগটা কম, এবং আলোর গতিবেগ কম হওয়ার জন্য সে কি করবে, সে কিন্তু অবশ্যই যে তোমার কিন্তু অবিলম্বর দিকে বেঁকে যাবে, এবং অবিলম্বর দিকে বেঁকে যাওয়ার ফলে আলটিমেটলি সূর্য যেখানে ছিল তার থেকে 0.5 ডিগ্রি কোণে কিন্তু আমরা তাকে ওপরে দেখতে পাবো, এবং সূর্যাস্তের যে সূর্যোদয় এবং সূর্যাস্তের যে বিলম্বটা সেটা কিন্তু প্রায় 2 মিনিটের গল্প আছে। ঠিক আছে, প্রায় 2 মিনিট পরে, মানে তোমার যখন সূর্য উঠবে তার 2 মিনিট পরে তুমি মানে প্রকৃতির সূর্যোদয়ে 2 মিনিট আগে তুমি সূর্যকে দেখতে পাবে, বা সূর্যাস্ত 2 মিনিট পরে তুমি সূর্যাস্ত ঘটবে। ঠিক আছে, এই যে পুরো যে গল্পটা দেখবে এর মধ্যে লেখা আছে, জাস্ট একবার দেখে নেবে। ঠিক আছে, অ্যান্ড চলো লাস্ট এক্সাম্পল সেটা হচ্ছে আমাদের টুইঙ্কলিং অফ স্টার্স, মানে তারাদের ঝিকিমিকি। এটাও সেম জিনিস, যত আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যত আমরা ওপরে উঠবো তত কিন্তু আমাদের লেয়ারগুলো কি হচ্ছে, তারা কিন্তু ঘন মাধ্যম থেকে আস্তে আস্তে লঘু মাধ্যম হতে শুরু করবে, এবং একটা তারা যদি এখানে থাকে
ঠিক আছে, সে কিন্তু একটা মানুষ চোখে যখন এখানে এসে পৌঁছাবে আলটিমেটলি সে কি করছে, সে কিন্তু এই বাঁকা পথে এসে পৌঁছাচ্ছে আলোর প্রতিসরণের জন্য। কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসার ফলে কি হচ্ছে, দেখো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার ফলে সে কিন্তু তোমার যে আমাদের তারা থেকে আসা যে লাইটগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমার এখানে কিন্তু তোমার অবিলম্ব দিকে আস্তে আস্তে বেঁকতে বেঁকতে আসবে। সুতরাং মানুষ কিন্তু এই বাঁকা পথে তারাকে দেখতে পাবে না, সে কিন্তু অ্যাকচুয়ালি তারাকে এরকম একটা পজিশনে দেখতে পাবে, ঠিক আছে, এবং তারা অ্যাকচুয়াল যে পজিশন তার থেকে ওপরে দেখতে পাবে এবং আপাত স্থানে দেখতে পাবে। এবার দেখো এখানে নক্ষত্রদের ঝিকিমিকির যে গল্পটা, সেটা হচ্ছে যে এইটাও কিন্তু আলোর প্রতিসরণের জন্য হচ্ছে। কারণ এখানে আমরা যত দেখেছি যে নক্ষত্রগুলো আমাদের পৃথিবী থেকে অনেক দূরে থাকে এবং অনেক দূরে থাকার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে আমাদের যে বায়ুর যে লেয়ারগুলো থাকবে বা, ঠিক আছে, সেগুলো কি হয়, সেগুলো কিন্তু বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে তাপমাত্রা সবসময় কিন্তু একই থাকে না, ঠিক আছে, হয় কখনো চেঞ্জ হচ্ছে, হয় কখনো বাড়ছে, না হলে কমবে। এবং এই চেঞ্জ হওয়ার ফলে তাদের কিন্তু ঘনত্ব যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই তাদের প্রতিসরাঙ্কও কিন্তু চেঞ্জ হবে। এর ফলে দেখো যখন নক্ষত্র থেকে আলোগুলো আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, ঠিক আছে, তখন এই প্রতিসরাঙ্কের পরিবর্তনের কারণে এই আলোক রশ্মির গতিপথের অভিমুখও কিন্তু প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, ঠিক আছে, এবং কখনো বেশি কখনো কম আলো আমাদের চোখে এসে পৌঁছায়, যার পরে কিন্তু আলটিমেটলি নক্ষত্রগুলো তোমার এক নাগাড়ে জ্বলতে থাকলেও আমরা কিন্তু তাকে অবশ্যই মিটমিট বা এই যে ঝিকিমিকি অবস্থায় দেখতে পাই। কিন্তু গ্রহগুলোর ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে দেখতে পাই না, কারণ কি গ্রহগুলো পৃথিবী থেকে অনেক কম দূরত্ব থাকে, তো তাদের বেশি দূরত্ব অতিক্রম করতে হয় না, ওই জন্য গ্রহগুলোকে আমরা কিন্তু ঝিকিমিকি দেখি না, আমরা স্থির আলোতে জ্বলতে দেখি, ঠিক আছে। তো এই দেখো এখানে তোমার নক্ষত্রের যে কেসটা যেটা বলছিলাম, অ্যাপারেন্ট স্টার যে পজিশনটা, ঠিক আছে, মানে এই যে পথটা সে কিন্তু ব্যাকাবাদে দেখতে পাবে না, ওই জন্য সে এখানে তার যে অ্যাকচুয়াল যে উচ্চতা তার থেকে সে কিন্তু আরো উচ্চতা দেখতে পাবে, ঠিক আছে, মানে আপাত স্থানে সেখানে দেখতে পাবে। ওকে, তো চলো এই ছিল আমাদের রেফ্রাকশন বা প্রতিসরণ। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে।